হ্যালো এসএসসি ও 9 টেনের বাচ্চা কাচ্চারা, তোমাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস বা এই মৌলটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে বা এই মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এটা খুবই হাইলাইটেড একটা প্রশ্ন। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে ইলেকট্রন বিন্যাসের যে চ্যাপ্টারটা আছে বা টপিকটা আছে, সেটাতে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস থেকে 3 মার্কের বা 4 মার্কের জন্য যে কোনো বোর্ড এক্সামে বলো, যে কোনো স্কুলের এক্সামে বলো, যে কোনো কোথাও বলো, একটা থাকবেই থাকবে বা এমসিকিউ যে নিচের কোনটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেয়, এটা মিনিমাম মার্ক থাকবেই। যে কোনো বোর্ডে যে কোনো একটা কোশ্চেন এখান থেকে আসবেই আসবে, কমন। সো এই এই ক্লাসটা দেখে নাও যে তুমি কিভাবে বুঝবা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম এবং কেন ব্যতিক্রম, যদি আসে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা। এবং অবশ্যই অবশ্যই এখান থেকে কিন্তু কোশ্চেন একটা কমন তুমি পাবাই ইনশাআল্লাহ। চলো দেখি, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি বলি, প্রথমেই আমাদের চোখের সামনে ভাসে ক্রোমিয়াম। চোখের সামনে বসে কি ক্রোমিয়াম। অনেকে ভাবো পটাশিয়াম মনে হয় ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেয়। নো, পটাশিয়াম কিন্তু ব্যতিক্রমধর্মী না। পটাশিয়াম নর্মালি আফগানীতি অনুযায়ী চলে, সো পটাশিয়াম আমি যাচ্ছি না। আমাদের হচ্ছে কি ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি বলি ক্রোমিয়াম, সো ক্রোমিয়াম কত বলো? 24। তো এটার ইলেকট্রন বিন্যাস করবো। তোমরা অলরেডি ইলেকট্রন বিন্যাসের আমার সিরিজ দেখছো, ওকে? সেইখানে আমরা খুব ইজিলি কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি সেটা দেখছো। তো ক্রোমিয়াম 24 এর জন্য যদি ইলেকট্রন বিন্যাস করি, ওকে, 24 এর জন্য ইলেকট্রন বিন্যাস করব, তাহলে প্রথমে আমার কি আসে? এস এস, তারপরে পি এস, তাই না? তারপরে কি আসে? পি এস, তারপরে কি আসে? ডি পি এস। ওকে, ডি ডি পর্যন্ত গেলেই আমাদের হয়ে যাবে। এটাতে আসলে ডি পর্যন্ত গেলেই হয়ে যায়। এখন দেখো 2 2 6 10 2 12 6 18, ক্রোমিয়াম কিন্তু 24। তাহলে এসে কয়টা যাওয়া উচিত? 2টা। ডিতে যাওয়া উচিত কত? 6টা, তাই না? সরি 4টা। 24-এর জন্য এখানে 20 হয়ে গেছে, 4টা যাওয়া উচিত, তাই তো? আচ্ছা, আমি তাহলে ডি এখানে 4 লিখি, পাশে লিখি ডি 4। তাহলে এটা হচ্ছে আমার 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, 3s, 3p, 4d। মানে আমি হচ্ছে সরি 4s আর হচ্ছে 3d। ওকে, আমি তোমরা যেভাবে লিখো আমি ওইভাবে লিখলাম, নাহলে আমি কিন্তু নর্মালি লিখি 1s to 2s to 2p 6, 3s to 3p 6, 4s to 4s 1, 3d 5, এরকম লিখি। তোমরা যেভাবে লিখো আমি ওই আকৃতির হিসেবে লিখছি। দেখো এখন এটার ক্ষেত্রে দেখো যে এইটার ইলেকট্রন বিন্যাস যদি তুমি এটা লেখো, এটা কিন্তু ভুল। এই ইলেকট্রন বিন্যাসটা ভুল। 4s to 3d 4 তুমি যদি পরীক্ষার খাতায় লেখো এটা, তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ভুল ইলেকট্রন বিন্যাস হবে। ওকে, ভুল ইলেকট্রন বিন্যাস হবে। কেন বলি? কেন? দেখো যে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা আসে এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। এইটা হচ্ছে এইটা জেনুইন ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে মেইন ইলেকট্রন বিন্যাস। এবং তোমাকে এটাই ব্যাখ্যা করতে হবে। দেখো, তুমি যখন ব্যাখ্যা লিখবা, শুরুতে লিখবা যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল এরকম, না হয় হচ্ছে এইটা। এর এক্সাক্ট কারণটা কি? এক্সাক্ট কারণ হচ্ছে স্থিতিশীলতা। আসল মেইন কারণটা কি? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার মেইন কারণ হচ্ছে কি? স্থিতিশীলতা। ওকে, স্থিতিশীলতা। দেখো, আমরা পড়াশোনা কেন করতেছি বলো তো? আমরা পড়াশোনা কেন করতেছি? কিছু কিছু পাবলিক আছে যে বাপ মা চাইছে তাই। হ্যাঁ, কিছু কিছু পাবলিক আছে বাবা মা চাইছে তাই, এই জন্য অনেকে ঘাড় ধরে পড়াচ্ছে। বাট তুমি যেহেতু এখন এই ভিডিওতে আসো, তার মানে তোমার শেখার ইচ্ছা আছে, তুমি শিখতে চাচ্ছ। সো বাপ মা পড়ে যাচ্ছে বিষয়টা এমন না, তোমারও নিজের আগ্রহ আছে এবং তুমি দিন শেষে এস্টাবলিশ হইতে চাও। সো মানুষ যেরকম এস্টাবলিশ হইতে চায়, নিজের পায়ে দাঁড়াইতে চায়, যেমন আমিও দাঁড়াই আছি, আলমিনি তুমিও দাঁড়াই আছো বা বসে আছো, বাট ওই দাঁড়ানোর কথা বলতেছি না, এস্টাবলিশের কথা বলতেছি। সো এস্টাবলিশ যেরকম হইতে চায়, ঠিক একইভাবে প্রত্যেকটা পরমাণু চায় কি? এস্টাবলিশ হইতে। কেন এস্টাবলিশ হইতে চায়? কারণ কেউ যদি এস্টাবলিশ একবার হয় বা হচ্ছে স্থিতিশীল হয়, মানে একদম স্থিরভাবে চলে, বা তার পজিশনটাকে যদি ফিক্স করে, তাহলে সেখান থেকে তাকে নড়ানো কিন্তু খুব টাফ হয়ে যায়। কেউ পজিশন ফিক্স করলে সেখান থেকে নড়ানো টাফ হয়ে যায়। তাহলে প্রত্যেকটা মৌল চায় স্থিতিশীলতা অর্জন করতে। ওকে, তাহলে প্রত্যেক মৌল কি চায় বলতো? প্রত্যেক মৌল চায় স্থিতিশীল হতে। কি হতে? স্থিতিশীল হতে। এখন বিষয় হলো, ভাইয়া কোনো একটা মৌল কিভাবে স্থিতিশীল হবে? কিভাবে? তাহলে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে, স্থিতিশীলতার একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? যদি এমন হয় পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল। কি বলছি? স্থিতিশীলতার ক্রাইটেরিয়াটা কি?
পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ অরবিটাল কোথায় পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল? শেষ কক্ষপথে। কোথায়? শেষ কক্ষপথে, শেষ অরবিটালগুলোতে যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল থাকে, শেষে যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল থাকে, তাহলে সেই মৌলটা বেশি স্থিতিশীল হয়। বেশি কি হয়? স্থিতিশীল হয়। কিরকম দেখো যে এইখানে এবং এবং কোনো মৌলে যদি এরকম কোনো চান্স থাকে তাকে অর্ধপূর্ণ বা পূর্ণতে রূপান্তর করা, তাহলে তাকে করতে হবে। তাহলে তাকে কি করতে হবে? করতে হবে। এখন খেয়াল করে দেখো এইখানে তুমি যদি এই যে এখানে দেখো 4s2 এবং 3d4 এই দুটো মৌলতে খেয়াল করো। 4s2 3d4 এই দুটো মৌলতে খেয়াল করো। 4s এ 2টা ইলেকট্রন, 3d তে 4টা ইলেকট্রন। তুমি কিন্তু ইচ্ছা করলেই দেখো অর্ধপূর্ণ আর পূর্ণ কাঠামোগুলো কিরকম দেখো তো। এস এর ক্ষেত্রে কত? 1 বা 2, পি এর ক্ষেত্রে 3 অথবা কত 6, ডি এর ক্ষেত্রে কত 5 অথবা D10, এফ এর ক্ষেত্রে কত 7 অথবা কত F14। তার মানে তুমি যদি কখনো শেষ কক্ষপথে কোনো মৌলের এই কাঠামোগুলো অর্জন করতে পারো, এই কাঠামোগুলো অর্জন করতে পারো, তাহলে সেই মৌলটা বেশি স্থিতিশীল হবে। সেই মৌলটা কি হবে? বেশি স্থিতিশীল হবে। যেমন দেখো এইখানে আমি যদি এইখান থেকে একটা ইলেকট্রন সরাই, 4s থেকে একটা ইলেকট্রন সরালে সেটা কাঠামো অর্জন করে 4s1। এই যে এই কাঠামো অর্জন করছে দেখো 4s1, অর্থাৎ যেটা হচ্ছে একটা অর্ধপূর্ণ অরবিটালের কাঠামো, অর্ধপূর্ণ অরবিটালের একটা কাঠামো। এবং এই ইলেকট্রনটাকে যদি ট্রান্সফার করে D4 এ দেই, তখন এটা হয়ে যায় D5। কি হয়ে যায়? আমি D4 এর সাথে একটা ইলেকট্রনকে দিয়ে দিলাম। আগে 4টা ইলেকট্রন ছিল, আরেকটা ইলেকট্রন নিয়ে কত হলো? D5। তাহলে এই ডিটা কি হয়ে গেল? 5 হয়ে গেল। তাহলে দেখো তো অর্ধপূর্ণ অরবিটাল হয়েছে কিনা। সো স্থিতিশীলতার প্রথম শর্ত কি? কোন মৌল শেষের দিকে যদি স্থিতিশীল অথবা তোমার হচ্ছে কি মানে সরি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল থাকে, তখন সেটাকে আমরা কি বলি? স্থিতিশীল বলি। তাহলে ক্রোমিয়ামের উপরেরটা কিন্তু স্থিতিশীল না, তখন সে কি বলবে? আমি স্থিতিশীল হইতে চাই। স্থিতিশীল হওয়ার জন্য তাকে কি করতে হবে? ইলেকট্রন কিন্তু একটু ট্রান্সফার করতে হবে। কিরকম? 4s থেকে একটা ইলেকট্রন 3d তে যাবে, গিয়ে কি হবে? 4s1 3d5। এই জন্য ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা কিন্তু ব্যতিক্রম। ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা হচ্ছে কি? ব্যতিক্রম। যেমন ধরো তুমি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, আমি যদি তোমাকে বলি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, তুমি বলতেছো ভাইয়া যে আপনি এটা কিভাবে বলতেছেন যে এইটার ক্ষেত্রে স্থিতিশীলতা হয়? বলো তো নিষ্ক্রিয় গ্যাস কত নম্বর গ্রুপের মৌল? নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18 মৌল, তাই না? গ্রুপ 18 মৌল। দেখো তো আমি যদি তোমাকে নিয়ন বলি, নিয়ন কত? 10। ইলেকট্রন বিন্যাস করো তো। 1s2 2s2 2p কত? 6। খেয়াল করে দেখছো নিয়নের 10টা ইলেকট্রন শেষ কক্ষপথে কিন্তু তোমার হচ্ছে পূর্ণ অরবিটাল আছে। দেখো 1s2 2s2 2p6 পূর্ণ অরবিটাল আছে, তার মানে এটা বেশি স্থিতিশীল। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কারোর সাথে রিয়াকশন করে না, সেই স্থিতিশীল স্থির হয়ে আছে। সে কেন রিয়াক্ট করবে? রিয়াকশন করলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, রিয়াকশন করলে কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ক্রোমিয়াম কি দেয় আমাদের? একটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেয়। ঠিক একইভাবে আরেকটা আমাদের ইম্পর্টেন্ট মৌল আছে, সেটা হচ্ছে কি বলতো? কপার। কপার 29, এটা পড়তেই হবে। কপার 29, হয় ক্রোমিয়াম আসবে না হলে কপার আসবে, হয় ক্রোমিয়াম আসবে না হলে কি আসবে? কপার আসবে। কপার কিন্তু ব্যতিক্রম ধর্মী দেয়। কিরকম? 29। তুমি নর্মালি ইলেকট্রন বিন্যাস করো ভাই এরকম 1s2 2s2 2p6 3s2 3p6। কয়টা হয়েছে টোটাল? 2 6 18, সরি 4 6 10, 2 12, 6 18। তারপরে কত দিবা? 4s2 20, 3d কত দিবা? 9 29, যেহেতু 3d 9 29। দেখো আসলে কপারের এই ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু ভুল। কপারের এই ধরনের ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু কি ভুল। খেয়াল করে দেখো আমি বলছিলাম ভাইয়া অর্ধপূর্ণ বা পূর্ণ কাঠামো যদি ইফ পসিবল, যদি কখনো পসিবল হয়, তাহলে সেটা করতে হবে। তাহলে সেটা কি করতে হবে? যেমন আমি যদি এই 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রনকে এখানে দেই, 4s থেকে 2টা ইলেকট্রনকে 3d এর একটাতে যদি দেই, তাহলে কত হবে? 4s1 হয়ে যায়, 3d কত হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে দেখো তো পূর্ণ আর অর্ধপূর্ণের বিষয়টা আসতেছে কিনা। আমি যদি তোমাকে একটু লিখে দেখাই, তাহলে দেখো কপার 29 ফাইনালি কিরকম আসতেছে? যে 1s2, তারপরে কত আসতেছে? 2s2, তারপরে 2p6, 3s2 3p6, তারপরে কত? 4s1 এন্ড কত আসছে? 3d10। এই যে লাস্ট কাঠামোটা খেয়াল করো, 4s1 আর কত? 3d10। এটা কিন্তু স্থিতিশীল কাঠামো। এটা কি স্থিতিশীল কাঠামো না? কেন বলো তো? কারণ হচ্ছে অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটাল। পূর্বে কিন্তু স্থিতিশীল ছিল না, কারণ পূর্বে একটা পূর্ণ ছিল আর একটা অপূর্ণ ছিল, বাট আমি একটাকে ট্রান্সফার করে
অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটাল বানাইতে পারছি। তার মানে এইটা কি বেশি স্থিতিশীল, এটা কি আমার হচ্ছে এটা কি বেশি স্থিতিশীল, বেশি স্থিতিশীল। এই জন্য বেশি স্থিতিশীল হওয়ার কারণেই এই জন্য কিন্তু কপার হচ্ছে কি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দিচ্ছে, মানে নর্মালের তুলনায় নর্মালি যেটা হওয়ার কথা সেটা না করে একটা ইলেকট্রনকে ট্রান্সফার করতেছে, একটা ইলেকট্রনকে একটা অরবিটাল থেকে অন্য একটা অরবিটালে কি করতেছে, ট্রান্সফার করতেছে। সেম ভাবে ধরো আমি তোমাকে বললাম ভাইয়া তুমি এখন করো সিলভার, সিলভার ওকে, সিলভার কত 47, 47 সিলভার 47। তো সিলভার 47 এ ইলেকট্রন বিন্যাস করলে কি হবে বলো তো? দেখো এখন তুমি তো ইয়া করো, দেখো তাহলে এস এস এভাবে বসাও, এস এস পি এস, একটু বড় না, একটু বড় আকৃতি, তাহলে আমি বড় আকৃতিগুলো আমরা এইভাবে করব, ইজি হয়ে যায়। এস এস পি এস, তারপরে কি পি এস। যারা ইলেকট্রন বিন্যাস পারো না, যারা ইলেকট্রন বিন্যাস পারো না, এরকম বড় ইলেকট্রন বিন্যাস পারো না, ডেসক্রিপশনে কমেন্ট বক্সে হচ্ছে স্পেশাল ট্রিক্স একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিবা, দেখলে তুমি খুব ইজিলি বড় মৌলিক ইলেকট্রন বিন্যাস করতে পারবা। ওকে, এস এস পি এস পি এস, তারপরে কি ডিপি এস, এস এস পি এস পি এস ডিপিএস, তারপরে কত ডিপিএস, তাই না? আমি ছোট করে একটু লিখলাম। এবার দেখো আমার কয়টা লাগবে বলো, আমার টোটাল লাগবে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন লাগবে হচ্ছে আমার 47টা, তাহলে 2 2 4 6 10, 2 12 6 18, 2 20, ওকে 10 30, 6 36, 2 38, 2 কত 38, 2 কত 38। এবার তোমার লাগবে কত, তাহলে আমি এবার ডিটা লিখি 38, ডিটা লিখি 38, তোমার লাগবে কত 47, 38 এর সাথে কত যোগ করলে 47 হয়, D9। খেয়াল করে দেখো যে এটা হচ্ছে 1s, এটা 2s, এটা 2p, এটা 3s, এটা কত 3p, এটা হচ্ছে 4s, এটা 3d, এটা 4p, তারপর হচ্ছে 4s, এটা হচ্ছে 5s, এটা হচ্ছে 4d। ওকে, একটা বিষয় খেয়াল করো, এই জায়গাটায় খেয়াল করো 4s এবং হচ্ছে 5s2 এবং 3d9, এই জায়গাটায় খেয়াল করো, এই যে রেড মার্ক করা জায়গাটায় 5s2 3d9। দেখো তো এরা কি পারলে এরকম করতে পারে না যে ভাই 5s বলতেছে ভাই আমার কাছ থেকে একটা ইলেকট্রন নে না, তুই একটা ইলেকট্রন নে, নিলাম, ডি বললো আচ্ছা দে, দিয়ে কত হলো 4s1 3d10, তাইলে পুরাটা ঠিক আছে, পুরা ইলেকট্রন বিন্যাসটা পূর্বের মতো অ্যাজ ইউজুয়াল নর্মাল, পূর্বের মতো এইখান থেকে এই 4p পর্যন্ত একদম নর্মাল, পুরাটা সেম, সেম টু সেম। ওকে, অর্থাৎ অর্থাৎ পুরাটা এইখান থেকে এই পর্যন্ত কি আসবে, পুরাটা সেম আসবে, একদম পুরাটা একদম সেম, এই পর্যন্ত সেম আসবে, ঠিক আছে, পুরাটা একদম সেম। আসার পর আমার চেঞ্জ হবে কোথায় তাহলে, 5s1 3d10, সরি 4d10, 5s1 4d, 4d কত 10। খেয়াল করে দেখো এই কাঠামোটা, এই কাঠামোটা ফাইনালি এই কাঠামোটা কিন্তু আমার হচ্ছে একটা কি স্থিতিশীল কাঠামো। কিভাবে, অর্ধপূর্ণ অরবিটাল পূর্ণ অরবিটাল আছে, এই জন্য হচ্ছে আমার এটা একটা কি কাঠামো, স্থিতিশীলতার কি কাঠামো। ওকে, এই জন্য সিলভার, কপার এবং ক্রোমিয়াম এই ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে কি আমাদের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু মাথায় রাখবো, খুবই 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 ইম্পর্টেন্ট। সো খুবই 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 ইম্পর্টেন্ট, কিরকম যে আমাদের আমাদের এইটা 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 ব্যতিক্রমধর্মী লেখছি দেখো পরীক্ষায় আসবেই মাস্ট, কোনো না কোনো পরীক্ষা ভাইয়া তুমি 100%, আমি এটা লিখে দেবো 100% কমন, কোনো না কোনো বোর্ডে, ওকে কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো এক্সামে 100% তোমার কমন আসবেই আসবেই আসবে আসবে, আমি লিখে দেবো, একদম লিখে দেবো। ওকে, সো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, একটু ভালোভাবে প্র্যাকটিস করো, করলেই কিন্তু অনায়াসে কেমিস্ট্রিতে মার্ক চলে আসবে। ওকে, সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।